দুবাইয়ে গ্রেফতারের পর শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বেনজিরকে ফিরিয়ে আনার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে। আর বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে আরব আমিরাতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অন্যদিকে দুদক মহাপরিচালক জানান, বেনজিরের বিষয়ে দুদকের কোনো গাফিলতি ছিল না। শবনম অবনীর রিপোর্ট। দুবাইয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের মুক্তির খবর নিয়ে চলছে আলোচনা। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বিষয়টি নিয়ে এখনও পুরোপুরি অবগত নন তিনি। বাংলাদেশের পররাষ্ট্রনীতির অবস্থান নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, ইরানকে আক্রমণের জন্য নয়, হুতিদের প্রতিহত করতেই সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অংশগ্রহণ। আলাপ আলোচনা চলছে, অগ্রগতি হইল হোম মিনিস্ট্রি থেকে বা আমরা ফরেন মিনিস্ট্রি থেকে আমরা এদিকে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান 2026-30 অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, বেনজির আহমেদ ছাড়া পাওয়া সংযুক্ত আরব আমিরাতের আইনি প্রক্রিয়ারই অংশ। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। বাংলাদেশ সরকারের সাথে সংযুক্ত আরব আমিরাতের সরকারের যে যোগাযোগ চলছে এবং কাগজপত্র আদান প্রদান হয়েছে। তারা কিছু তথ্য আমাদের কাছ থেকে স্পেসিফিক জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে। সেটা আমরা তাদেরকে সরবরাহ করেছি, কাজ চলছে। আমরা আশা করছি খুবই শীঘ্রই এই অভিযুক্ত আসামিকে বেনজিরকে ঢাকায় বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার কাজ এখানে সম্পন্ন করা যাবে। এদিকে দুপুরে এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক জানান, বেনজিরের মুক্তির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের কোনো আইনি গাফিলতি ছিল না। আইনগত যে বিষয়গুলি আছে নিশ্চয়ই সবাই মিলে আমরা খতিয়ে দেখব। মানে আমাদের এখান থেকে যা যা পাঠানোর যা যা করার আমরা সবই করেছি। দুবাইয়ে গ্রেপ্তারের পর গত 27 জুলাই একটি আদালত বেনজিরের জামিন আবেদন মঞ্জুর করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে 30 জুলাই কারাগার থেকে মুক্তি পান তিনি। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে নিষিদ্ধ ফ্যাসিবাদী গোষ্ঠীর তৎপরতা নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আর এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। রাজশাহীর সারদায় বিসিএস পুলিশ প্রশাসনের 27তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজ অনুষ্ঠান পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, পুলিশের দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, কোনো ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীর হয়ে কাজ করা নয়। পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিষিদ্ধ ফ্যাসিবাদী গোষ্ঠীর বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। মতিঝিল ও আশুলিয়ায় বোমা উদ্ধারের ঘটনাগুলো পৃথকভাবে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি। গতকালকে যে ব্যাগট্যাগ পাওয়া গেছে ওগুলোতে কিছুই ছিল না। এর আগে একদিন একটা প্রেসার কুকারে জিনিস পাওয়া গেছে আশুলিয়াতে, সেটার বিষয়ে আমরা তদন্ত করতেছি, এর পিছনে কে থাকতে পারে। মতিঝিলে যেটা হচ্ছে ওটাও আলাদা তদন্ত হচ্ছে। মেট্রো রেলের কিছু আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। তো সেই জন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। এদিকে ঠাকুরগাঁয়ে আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। আসলে বাংলাদেশে একটা দীর্ঘ লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে। আমরা একটা ফ্যাসিস্ট একটা শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সেই সম্ভাবনা হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করা। গণতন্ত্র যদি চলে, গণতন্ত্র যদি প্র্যাকটিস হয়, তাহলে বাকি সব কাজগুলো হয়ে যায়। আমরা একটা প্রশাসনকে যদি দক্ষ প্রশাসন হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে রাষ্ট্র উপকৃত হবে।
অপর এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব জানান, স্বাস্থ্যসেবা কেন্দ্রিক উন্নয়ন কার্যক্রমও দ্রুত বাস্তবায়নের চেষ্টা করছে সরকার। আমরা ইতিমধ্যে আমাদের যে স্বাস্থ্যসেবার জন্য আমাদের যে হাসপাতাল আছে 250 বেডের ছিল, সেটাকে ইতিমধ্যে 600 বেডে রূপান্তর করা হয়েছে। আমরা একটা মেডিকেল কলেজ এখানে স্থাপন করতে যাচ্ছি। আমরা চেষ্টা করছি কাজগুলো যত দ্রুত করা যায় স্বাস্থ্যসেবার ক্ষেত্রে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সরকারের সমালোচনা অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী জানান, মুক্ত সাংবাদিকতার জন্য ৭৩-এর আইনটি সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক মন নিয়ে চলা এক জিনিস, কিন্তু একাধিক মন যখন সহাবস্থান করতে হয় এবং তা আবার একটা চুক্তি দ্বারা আবদ্ধ থাকে, তখন সেই চুক্তির মধ্যে একটা সুস্থ সুন্দরের মাত্রাকে বজায় রাখা, এটার জন্য কিন্তু একটা সৃষ্টিশীল একটা মনোজগৎ লাগে। একটা সংসারকেও যদি আমরা একটা প্রতিষ্ঠানের ইউনিট হিসেবে দেখি এবং তার যদি সর্বোচ্চ একটা ইউনিট হিসেবে আমরা রাষ্ট্রকে দেখি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে যে কোনো প্রতিষ্ঠানকে সংহত রাখা এবং সেটাকে একটা শুভ উদ্দেশ্যে ধাবিত করা এবং সেই প্রবাহকে নেতৃত্ব দেওয়া, এটার জন্য কিন্তু একটা আলাদা এক ধরনের দক্ষতা যোগ্যতা লাগে। সম্ভবত এটাকেই নেতৃত্ব বলে। ৩১ দফা ইশতেহারে সংস্কারের কথা থাকলে এখন তা বাস্তবায়ন করছে না বিএনপি। এই সরকার অতীতের মতো জল খোলা করেই সংস্কার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির আলোচনা সভায় কথা বলেন তিনি। বলেন, স্বৈরাচারের ফটোকপি এই সরকারের মধ্যে দেখা যাচ্ছে। এস এম আরিফের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এই আলোচনা সভা। এমন কোনো জায়গা নাই যেখানে দলের লোককে নিয়োগ দেওয়া হচ্ছে না। অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, 17 বছর মজলুম থাকা বিএনপি এখন জালিমে পরিণত হয়েছে। তারা যেন ভুলে না যায় যে সমস্ত শক্তি কর্তৃত্ব মানুষের হাতে নয়, আল্লাহ তাআলার হাতে। মজলুমের আহাজারি যখন বাতাসকে ভারী করে ফেলে, আল্লাহ তাআলার সাহায্য তখন জমিনে নেমে আসে। কি হলো? মজলুম ছিলেন, এখন জালিম হতে যাচ্ছেন কেন? আমরা তো নতুন কিছুই দেখতে পাচ্ছি না। তখনকার ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার একটা ফটোকপি আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এখন দলীয় লেজুরবৃত্তি ও দালালি করেই সচিবের পদ পাওয়া যায় উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনের বিভিন্ন পদে দলীয় লোকদের বসিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বিএনপি। এখন শুধু নির্বাচিত জায়গাও নয়, যে সমস্ত জায়গায় প্রশাসনের লোকদের দায়িত্ব পালন করার কথা, এখন সরাসরি সেখানে দলের নেতাদেরকে আপনারা পদায়ন করে দিচ্ছেন। বাংলাদেশের নতুন নজির আপনারা স্থাপন করছেন। আমরা পরিষ্কারভাবে ঘোষণা দিচ্ছি, এগুলো আমরা প্রত্যাখ্যান করলাম, এগুলো আমরা মানি না, এগুলো আমরা মানব না। নির্বাচনী ইশতেহারে সংস্কারের কথা থাকলেও বিএনপি এখন তা বাস্তবায়ন করছে না বলেও জানান জামায়াত আমির। নিজেরাই তাদের 31 দফার প্রথম দফায় সংস্কারের কথা বলেছেন, এখন তারা বলেন যে এটা সংবিধানে নাই। আরে ভাই, সংবিধানে তো 26 সালের নির্বাচনও তো নাই। এটা ছিল ডক্ট্রিন অফ নেসেসিটি, উইল অফ দ্য পিপল রিয়েল ইজ দ্য সুপ্রিম ল। এর ভিত্তিতে এটা হয়েছে, জনগণ এটাই মেনে নিয়েছে। একটা মানলেন আর একটা মানলেন না। আবার সেই আব্বাস আলী খান সাহেবের কথাই আমার মনে পড়ে, মানবেন তবে অনেক পানি গুলা করে মানবেন। মানুষের অভিপ্রায়কে অগ্রাহ্য করলে জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে বলেও জানান বিরোধী দলীয় নেতা। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। বর্তমান সরকার নির্বাচনের পর কোনো প্রতিশ্রুতি রক্ষা করছে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রোববার চট্টগ্রামে পাহাড়ে জুলাই সমমর্যাদা সহাবস্থান ও সম্প্রীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম। পাহাড়ের মানুষের অধিকার ও বৈষম্যের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সমতলের মানুষ পাহাড়ের দায়িত্ব পালন করলেও পাহাড়ের মানুষের সুযোগ সুবিধা নিশ্চিত হচ্ছে না। পাহাড়ের বিষয়গুলো জটিল করে রাখা হয়েছে এবং বাংলাদেশকে যারা বিভাজিত করে রাখতে চায় তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বলেন, গত 50 বছরে বিএনপি বাংলাদেশের সব জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখতে ব্যর্থ হয়েছে। আমরা বন্যা হলো এবং বিভিন্ন সময় আমরা দেখি যে পাহাড়, তিন পার্বত্য চট্টগ্রাম নানাভাবে বঞ্চনার শিকার। সেখানে অনেক উন্নয়ন প্রকল্প বরাদ্দ থাকলেও সেখানে সেগুলো দুর্নীতি হয়, লুটপাট হয়, সেখানে জবাবদিহিতা থাকে না।
এবং আমরা পাহাড়ে একটা ভিন্ন রকম চাঁদাবাজির কথাও শুনি, সেখানে একটা আলাদা ধরনের সন্ত্রাসও আছে। ফলে সেগুলোরও সমাধান করা লাগবে। জবাবদিহিতা এবং সুশাসন সমতল থেকে পাহাড় সব জায়গায় নিশ্চিত করা লাগবে। সেটার জন্য আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্র সংস্কারে যদি কোনো পরিবর্তন না আসে তাহলে বর্তমান ও অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষ কাঠগড়ায় দাঁড় করাবে বলে জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আর এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা রাখাকেই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ভুল বলে মন্তব্য করেন। ডিআরইউতে ৩৬ জুলাইয়ের অবদান শীর্ষক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। জুলাই আন্দোলনের অর্জন, রাষ্ট্র সংস্কার এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমার বাংলাদেশ পার্টি আয়োজিত এই আলোচনা সভা। এই সময় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, গত 2 বছরে সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী। তাহলে আমাদের যে ব্যর্থতা বা আমাদের যে সাফল্যের আকাঙ্ক্ষা, এই দুটির জন্য আমরা কিন্তু এই দুটি সরকারকেই আমরা পর্যালোচনা করব, মূল্যায়ন করব। ওনাদের কাছ থেকে আমরা দেখব ওনারা আমাদের কি দেওয়ার কথা ছিল, আমাদের কি প্রাপ্তির কথা ছিল, কি ওনারা আমাদেরকে দিয়েছেন এবং কি আমরা পাইনি। রাষ্ট্র সংস্কার এবং মানুষের জীবনযাত্রায় যদি কোনো পরিবর্তন না আসে তাহলে এই দুটি সরকারকেই মানুষ ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাবেন। দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, মাঠের রাজনীতিতে সক্রিয় থাকায় এনসিপি নেতা চ্যালেঞ্জের মুখে পড়ছে। দেখেন, আমরা জুলাইতে কি পেয়েছি? 20 বছর পর দেশের মানুষ ভোট দিতে পেরেছে প্রথমবারের মতো। আমাদের গণতন্ত্রের যে ট্রেনটা ছিল, এই ট্রেনটা স্লিপ করেছিল, এই ট্রেনটা আবার তার লাইনের উপরে ফিরে এসেছে। এটাই তো জুলাইয়ের অবদান। আলোচনায় অংশ নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা রাখাটাই ছিল অন্তর্বর্তীকালীন সরকারের বড় ভুল বলে মন্তব্য করেন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমাদের আরেকটা ভুল আমি বলবো, সেটা হচ্ছে এই রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করা। কিন্তু জাতীয় রাজনীতিতে যখন আসলাম, এই যে আমাদের বাবার বয়সী, দাদার বয়সী লোকরাও যে মুখে এক কথা বলে পরের দিন প্রতারণা করতে পারে, এটা আমরা প্রথমে আসলে বুঝে উঠতে পারিনি। ফলে তাদের অনেক কিছুতেই হয়তো ভরসা রাখতে গিয়ে পরে আমরা, এটা আমাদের জন্য একটা শিক্ষা। স্টার্টিং ফ্রম প্রাইম মিনিস্টার, তিনিও বলেছিলেন আমাদেরকে যে হ্যাঁ ভোট দেওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে তিনি এই বিষয়ে আর কোনো কথা নির্বাচিত হওয়ার পরে বলেন নাই। তো এটা আমাদের একটা জাতিগত শিক্ষা। একটা হচ্ছে আমার জন্য শিক্ষা, আমাদের জন্য শিক্ষা, আবার সবার জন্য, যে কাকে পরবর্তীতে বিশ্বাস করতে হবে, কাকে বিশ্বাস করা যাবে না। আর গত 54 বছরের রাজনৈতিক ব্যর্থতার প্রেক্ষাপট তুলনা করলে অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারই ছিল নৈতিকতার সরকার, বললেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। কোনো রাজনৈতিক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার সফল হতে পারবে না যদি আমরা আমাদের আমলাতন্ত্রকে ঢালাও পরিবর্তনের মধ্যে না আনতে পারি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী 4 আগস্ট দিন রেখেছেন। রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ আদেশ দেন। এদিন 27 নম্বর সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদকে জেরা করেন স্টেট ডিফেন্স আইনজীবী লোকমান হাওলাদার ও ঈশ্বর জাহান। এরপর যুক্তিতর্কের জন্য তারিখ নির্ধারণ করেন আদালত। এর আগে 26 জুলাই সাক্ষ্য দেন সাংবাদিক আশরাফ কায়সার। জবানবন্দিতে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলের চিত্র তুলে ধরার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের বর্ণনা দেন তিনি। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে যাত্রাবাড়িতে 75 জনকে হত্যার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। এর মধ্যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন 5 আগস্টই 50 থেকে 55 জন শহীদ হয়েছেন বলেও জানান তিনি। যাত্রাবাড়িতে জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ির শহীদ পরিবার ও আহতদের গণশুনানিতে তিনি এসব কথা বলেন। যাত্রাবাড়ির এই ঘটনাটাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি। আমরা এই জুলাই আন্দোলনের মধ্যে যাত্রাবাড়িতে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেইটিকে আমরা প্রায়োরিটি বেসিসে দ্রুততার সাথে সমস্ত ঘটনার মামলার ইনভেস্টিগেশন আমরা শেষ করব। এই মামলার অন্তত যাত্রাবাড়িতে যে মামলা ঘটনাগুলো ঘটেছে সেটি আমরা অত্যন্ত দ্রুততার সাথে যত দ্রুত সম্ভব
এই মামলার বিচার কার্য আমরা সম্পন্ন করব। ঢাকার চারপাশে 110 কিলোমিটার নৌপথে ওয়াটার বাস চালু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। আর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকরা বলেছেন, নদী ও জলাশয় দূষণমুক্ত রাখতে পাড় বেঁধে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। রাজধানী ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথের উন্নয়ন করতে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে বসেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকগণ। সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঢাকাকে ঘিরে রাখা 4টি নদীতে ওয়াটার বাস চালু করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ওয়াটারওয়েজ যেটা আছে ঢাকা শহরের চারপাশে, সেটা প্রায় 110 কিলোমিটারের মতো। তো সেখানে কিভাবে ওয়াটার বাস এবং নৌযাত্রা যেগুলি আছে সেটা নিশ্চিত করা যায়। একটা সময় 2005 সালে তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেটা উদ্বোধন করেছিলেন। পরবর্তীতে সেটা চলেছিল, বিগত সরকারের আমলে সেটা বন্ধ হয়ে যায়, অকেজ হয়ে যায়। তো আমাদের সরকারের একটা পরিকল্পনা রয়েছে যে আমাদের যে নদী সংযোগটা আছে, 4টি নদীর সংযোগ, তো এই 4টি নদী ঢাকাকে পরিবেষ্টিত করা আছে। সেই জায়গাগুলিতে আমরা ওয়াটার বাস এবং যেটাকে বলা হয় নৌপথে চলাচলটা যাত্রীদের জন্য নিশ্চিত করতে চাই, মনোরম পরিবেশে নিশ্চিত করতে চাই। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকরা বলেন, নৌযান যাতে সঠিকভাবে চলাচল করতে পারে সেজন্য প্রয়োজনীয় সকল উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী উনি নিজে ইচ্ছা পোষণ করছেন এবং ঢাকা শহরে যেভাবে সড়কে পরিবহনগুলো চলছে, জনগণের দৈনন্দিন জীবন আরও সহজ করার জন্য নৌপথকে একইভাবে উনি ব্যবহার করার জন্য উনি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন। এই নৌপথকে ব্যবহার করতে গেলে বিভিন্ন জায়গায়, যেই জায়গায় সিটি কর্পোরেশন কিংবা অন্য অন্য গার্মেন্টসের যে কেমিক্যাল, যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো নদীতে থেকে কিভাবে রোধ করা যায়, রোধ করে পানি দূষণ থেকে কিভাবে একটা সচল নদীকে তৈরি করা যায়, সেই বিষয় নিয়ে মূলত কথা হয়েছে। কারমাঙ্গি চর তো এটা পুরা চর, এটা মানে ইসের মধ্য দিয়েই, এই আবর্জনা দিয়েই আজকের এইটা সৃষ্টি হয়েছে। তাই কাজে সেটাকে পাড়গুলো বেঁধে কিভাবে আবর্জনা যাতে নদীতে না ফেলে, সেটার জন্য আমরা জনগণকে উৎসাহিত করব। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। রাজধানীর উত্তরখান এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের উপর হামলার ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরখানের রাজাবাড়ি এলাকায় ডিএনসিসির এসটিএস পরিদর্শনের সময় এ হামলার ঘটনা ঘটে। সকালে উত্তরখানের রাজাবাড়ি এলাকার এসটিএসে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের ওপর নেপচুন অ্যাক্সেসরিজ গার্মেন্টসের মালিক পক্ষের লোকজন হামলা চালায়। এতে 4 জন গুরুতর আহত হন। এছাড়াও আরও 15 থেকে 20 জন পরিচ্ছন্ন কর্মী আহত হন। গুরুতর আহত 4 জনকে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। নদীর ওই পার থেকে আরএসপুর থেকে ভাড়া করা কিছু গুন্ডা বাহিনী এনে আমাদের এমপি সাহেবের গাড়িতে ইট নিক্ষেপ করে এবং আমাদের সম্মানিত প্রশাসক মহোদয়ের গাড়িতে ইট নিক্ষেপ করে, আমাদের সবার গায়ের উপরে ইট নিক্ষেপ করে। আমার নিজের হাতেও ইট লেগেছে। এসএস পাইপ, দেশীয় পাইপ, ইট পাটকেল, কাঠ এগুলো নিয়ে ভিতরে সন্ত্রাসী বাহিনী নিয়ে বসে আছিল আগে থেকেই পরিকল্পিতভাবে। এরা ভিতরের সন্ত্রাসী নিয়ে আগে থেকেই ওরা উৎপত্তি ছিল এখানে। এক একজনের হাতে রড, পাইপ, তারপরে লাঠি, সোটা, রামদাও ছিল কয়েকজনের হাতে। যদি পরিচ্ছন্ন কর্মীদের কোনো অপরাধ থাকে, সেটা এখানে ডিএনসিসির মেয়র আছে, ডিএনসিসির প্রশাসক আছে, তাকে তারা বলতে পারতো বা তার কাছে তারা অ্যাপ্লিকেশন করতে পারতো তাদের কোনো সমস্যা হইলে। সেই সমস্যা সমাধান না করে তারা নিজেরা গায়ের জোরে ওই এলাকাটা একটা রামরাজত্ব কায়েম করেছে। আমরা অবশ্যই মনে করি যে রামরাজত্ব কায়েম করে কেউ টিকে থাকতে পারবে না। আগস্ট মাসের জন্য 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 70 টাকা বাড়ানো হয়েছে। গত মাসে 12 কেজি সিলিন্ডারের দাম ছিল 1528 টাকা। ভোক্তা পর্যায়ে সিলিন্ডার গ্যাসের নতুন দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন এ দর ঘোষণা করে। এতে বলা হয়, ভোক্তা পর্যায়ে সিলিন্ডার গ্যাসের নতুন দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে। ঘোষণা অনুযায়ী গৃহস্থলিতে ব্যবহৃত
12 কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম 70 টাকা বাড়িয়ে রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসক সহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে 1598 টাকা, যা আগে ছিল 1528 টাকা। নতুন ঘোষিত দাম পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অনলাইন প্রতারণার অভিযোগে 3 চীনা নাগরিক সহ 4 জনকে গ্রেফতার করেছে ডিবি। এ সময় তাদের কাছ থেকে 14টি ল্যাপটপ, 16টি স্মার্টফোন, বিভিন্ন অপারেটরের 6000-এরও বেশি সক্রিয় সিম কার্ড, 20টি জিএসএম গেটওয়ে মেশিন, 26 বোতল বিদেশি মদ এবং নগদ 2,09,700 টাকা জব্দ করা হয়। ডিবি জানায়, গ্রেফতাররা ভিওআইপি প্রযুক্তি ও জিএসএম গেটওয়ে ব্যবহার করে অনলাইন প্রতারণা এবং জুয়ার নেটওয়ার্কের মাধ্যমে অনলাইনে প্রতারণা পরিচালনা করছিল। ভুয়া চাকরি প্রলোভন ও বাড়তি আয়ের লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত। বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে দেখা যায় যে চাইনিজরা বিভিন্ন সময় এসে হোটেলের মতো থাকে। ওই বিল্ডিংয়েরই 4 তলা এবং 5 তলায় আমরা পুরো ফ্ল্যাটে যাই, যেয়ে দেখি যে ওখানে এই যে অনলাইন গেটওয়ের জুয়া সহ অন্যান্য যে প্রতারণামূলক কাজ হয় সেই কাজে অনেকগুলো ডিভাইস নিয়ে ওই চাইনিজ ইয়ারা বসে আছে। ওখান থেকে আমরা যে সমস্ত ডিভাইস জব্দ করছি এই অবৈধ কাজ ব্যবহারের জন্য 14টা ল্যাপটপ, 16টা মোবাইল, 6000-এর উপরে আমাদের বিভিন্ন প্রোভাইডারের সিম, তারপরে গেটওয়ে মেশিন 20টা, বিদেশি মদও পেয়েছি আমরা ওখানে প্রায় 26 বোতলের মতো। চট্টগ্রামের শিশু সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের 2টি মামলায় মোট 14 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2 মামলায় মোট 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার সহযোগী ব্যবহৃত অস্ত্রের উৎস এবং সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা করা হবে। এর আগে গত 29 জুলাই যশোর থেকে ডেভিড ইমন সহ 4 জনকে গ্রেফতার করা হয়। আজকে ফটিকছড়ির 2টি মামলা, একটি অস্ত্র এবং একটি হত্যা মামলা, এবং হচ্ছে হাটহাজারীর একটি মামলায় যে বড় দিঘির পাড়ে যে ঘটনা, চাঁদাবাজির ঘটনা, ওই মামলার ঘটনায় তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে। ফটিকছড়ির যে 2টি মামলা, এর মধ্যে অস্ত্র মামলায় ডেভিড ইমন সহ তার সহযোগী যারা আছেন 4 জন, তাদেরকে 5 দিনের রিমান্ড বিজ্ঞ আদালত মঞ্জুর করেছেন। আর যে হত্যা মামলাটা ফটিকছড়ির, সেই হত্যা মামলাটিতে বিজ্ঞ আদালত ডেভিড ইমনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। যে সমস্ত মামলায় ডেভিড ইমন জড়িত আছে, যে সমস্ত ঘটনায় ডেভিড ইমন জড়িত, সে সমস্ত মামলায় তাদেরকে শোন অ্যারেস্ট এবং হচ্ছে পর্যায়ক্রমে রিমান্ড দেওয়া হবে।